find you. হ্যালো মুভি লাভার্স বন্ধুরা, আজ আপনারা দেখতে চলেছেন কিভাবে একজন আমেরিকান সৈনিককে টেকনোলজির মাধ্যমে কিলার মেশিন বানানো হয় এবং কিভাবে সে তার নিজের কন্ট্রোল নিজের হাতেই নিয়ে নেয়। মুভির শুরুতে দেখানো হয় কেনিয়ার মোম্বাসা শহরে একজন আমেরিকান সৈনিক যার নাম রে গ্যারিসন। সে একাই টেরোরিস্টদের এলাকায় প্রবেশ করে একজন জিম্মিকে উদ্ধার করার জন্য। রে এক এক করে সকল টেরোরিস্টকে গুলি করে মেরে ফেলে এবং রুমের ভেতর প্রবেশ করে। রে দেখে একজন টেরোরিস্ট জিম্মির মাথায় বন্দুক ধরে দাঁড়িয়ে আছে। রে বুদ্ধি খাটিয়ে সেই লোকটিকে বোকা বানায় আর তাকে মেরে ফেলে। আমেরিকার সকল সৈনিক সেখানে চলে আসে আর জিম্মি লোকটিকে উদ্ধার করে। মোম্বাসায় জিম্মিদের সফল উদ্ধার অভিযানের পর তাদের মিশন শেষ করে ফিরে আসে। রে দেখে তার স্ত্রী জিনা তার জন্য অপেক্ষা করছে। সে তার স্ত্রীকে নিয়ে ইতালির মালাফি কোস্ট এলাকায় সমুদ্র সৈকত শহরে ছুটি কাটাতে যায় আর সেখানে তারা সুন্দর সময় পার করে। রে সকালে ঘুম থেকে জেগে ওঠে এবং দেখে জিনা বিছানায় নেই। সে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে চলে আসে। সেখানে তাকে দুইজন টেরোরিস্ট হঠাৎ আক্রমণ করে এবং সে তাদের দুজনকে মেরে তার স্ত্রীর রুমের দিকে ছুটতে থাকে। ছুটতে গিয়ে তার সাথে একজনের ধাক্কা লাগে। লোকটি তাকে তার অজান্তে তাকে ইনজেকশন পুশ করে দেয় এবং সে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। জ্ঞান ফেরার পর সে বুঝতে পারে তাকে বেঁধে রাখা হয়েছে এবং সেই লোকটি যার সাথে রের ধাক্কা লেগেছিল মিউজিকের তালে ডান্স করতে করতে তার সামনে এগিয়ে আসে। সে জানায় তার নাম মার্টিন এক্স। সে রের কাছে জানতে চায় মার্কিন সেনাবাহিনী মোম্বাসা শহরের জিম্মিদের এবং তাদের অবস্থান কিভাবে জানতে পেরেছিল। রে চুপ করে বসে থাকে। তখন সেই রুমে তার স্ত্রীকে ধরে নিয়ে আসা হয় এবং সে যদি কিছু না বলে তাহলে তার স্ত্রীকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। কিন্তু রে বলে সে এই ব্যাপারে সত্যিই কিছু জানে না। সে তাদেরকে বারবার অনুরোধ করতে থাকে তার স্ত্রীকে কিছু না করার জন্য, কিন্তু মার্টিন এক্স তার কোনো কথাই বিশ্বাস করে না আর তার সামনে একটি এয়ার কম্প্রেসার দিয়ে জিনাকে হত্যা করে। চোখের সামনে স্ত্রীকে মরতে দেখে সে এই কষ্ট সহ্য করতে পারে না। সে চিৎকার করতে থাকে আর প্রতিশোধ নেওয়ার হুমকি দেয় এবং মার্টিন এক্স রেকেও হত্যা করে। সিন শিফট হয় এবং দেখানো হয় একটি বড় ল্যাবে রে শুয়ে আছে এবং তাকে বায়ো ইলেকট্রিক্যাল চার্জ দেওয়া হচ্ছে। হঠাৎ সে জেগে ওঠে। সে বুঝে উঠতে পারে না সে কোথায় চলে এসেছে এবং একটি মেয়ে এসে তাকে শান্ত করার চেষ্টা করে। রে আবার অজ্ঞান হয়ে যায়। দ্বিতীয়বার যখন রে জেগে ওঠে তখন ডক্টর এমিল তাকে দেখতে আসে। ডক্টর এমিল হলো আরএসটি কোম্পানি অর্থাৎ রাইজিং স্পিরিট টেকনোলজিস কোম্পানির প্রধান বিজ্ঞানী। তিনি একটি মেয়েকে পরিচয় করিয়ে দেয় যার নাম কেটি। কেটি পূর্বে মহিলা মার্কিন নৌবাহিনীর ডুবুরি ছিল। রে জানতে চায় সে কোথায় আছে। ডক্টর এমিল কোনো উত্তর না দিয়ে তাকে সরাসরি প্রশ্ন করে, তুমি কি কিছু মনে করতে পারছো, যেমন তোমার নাম কি, তোমার পদবি কি? রে তার নাম বলতে গিয়ে থেমে যায় কারণ সে তার নাম বলতে পারে না। সে তার পরিচয় ভুলে যায়। ডক্টর এমিল তাকে জানায়, তুমি মিশনে থাকা অবস্থায় মারা গিয়েছিলে। ইউএস মিলিটারি আমাদের কোম্পানিকে তোমার মৃত বডি ডোনেট করেছে যাতে আমরা গবেষণা চালাতে পারি। রে বিশ্বাস করতে চায় না। কেটি জানায় সৈনিকদের পরিবার থেকে যদি কেউ মৃত বডির খোঁজ না নেয় তাহলে তার বডিটা ডোনেট করে দেওয়া হয়। ডক্টর এমিল রেকে বলে যে তুমি আমাদের ব্লাড শট প্রোগ্রামের প্রথম সফল মানব। অনেক চেষ্টার পর তোমাকে পুনরায় জীবিত করতে সক্ষম হয়েছি। ন্যানাইট প্রযুক্তি ইনজেকশনের মাধ্যমে তোমাকে আবার জীবিত করা হয়েছে যা এখন তার পুরো রক্ত প্রবাহে চলাচল করছে। ডক্টর এমিল তাকে তাদের ল্যাব ঘুরিয়ে দেখায় এবং রেকে একটি রুমে নিয়ে যায় এবং ডক্টর এমিল তার হাত ছুরি দিয়ে কেটে ফেলে এবং তার হাতের দিকে তাকিয়ে খেয়াল করে তার ক্ষতস্থানটি অটোমেটিকভাবেই ঠিক হয়ে যাচ্ছে। রে অবাক হয়ে যায় এবং তার হাতটি মাইক্রোস্কোপ যন্ত্রের নিচে ধরা হয় এবং সে দেখতে পায় তার ব্লাডের ভিতরে ছোট ছোট যন্ত্রের মতো এবং ডক্টর এমিল জানায় এগুলো হচ্ছে বায়োমেকানিক্যাল কনস্ট্রাক্টস যাকে আমরা ন্যানাইট বলি। এগুলো তোমার শরীরের শক্তি বৃদ্ধি করবে এবং শরীরের যে কোনো আঘাত সাথে সাথে নিরাময় করবে। তবে ন্যানাইটগুলিকে নিয়মিত প্রতিস্থাপন এবং রিচার্জ করতে হবে, অন্যথায় তোমার ক্ষতি হবে এবং আবার মারা যাবে। কিছুক্ষণ পর রেকে ডক্টর এমিল অন্যান্যদের সাথে পরিচয় করিয়ে দেয়, যেখানে ছিল প্রাক্তন মার্কিন সেনা রেঞ্জার মার্কাস টিপস এবং প্রাক্তন নৌবাহিনীর সিল জিমি ডেলটন। রে তাদের সাথে পরিচয় হওয়ার পর সেখান থেকে তার রুমে চলে যায় ঘুমানোর জন্য এবং ঘুমিয়ে সে স্বপ্নে দেখে তার স্ত্রীকে হত্যার দৃশ্য। সে চমকে জেগে ওঠে। সে জিম ঘরে গিয়ে ব্যায়াম করে এবং সে খেয়াল করে তার শরীরের শক্তি অনেক বেড়ে গেছে। সে একসময় কেটির সাথে একটি রুমে ড্রিঙ্কস করতে বসে এবং সেখানে সেই মিউজিকটি বাজানো হয় যেটা তার স্বপ্নে শুনেছিল এবং সাথে সাথেই তার স্ত্রীকে হত্যার ফ্ল্যাশব্যাক তার চোখের সামনে ভেসে ওঠে এবং সে তার স্ত্রীর মৃত্যুর প্রতিশোধ নিতে চলে যায়। ডক্টর এমিল রে এর ব্রেনে মাইক্রো প্রসেসরের মাধ্যমে কানেক্ট করে তাকে জিজ্ঞেস করে তুমি কোথায় যাচ্ছ, আর তাকে বলে ল্যাবে ফিরে আসার জন্য। কিন্তু রে তার কোনো কথাই শোনে না। তার রক্তে থাকা ন্যানেটগুলো আরএসটি সার্ভার ব্যবহার করে ডাটাবেস হ্যাক করার জন্য।
সে হাঙ্গেরিতে মার্টিন এক্সকে ট্র্যাক করে খুঁজে পায়। সে একটি বিমান নেওয়ার জন্য চলে আসে। যেহেতু সে বিমান চালাতে পারে না, তাই ন্যানাইটগুলো আরএসটি সার্ভার ব্যবহার করে বিমান উড়ানোর জন্য যত রকম প্রশিক্ষণ আছে সেগুলো তার ব্রেনে ডাউনলোড করে নেয় এবং সে প্লেনে করে রওনা হয়ে যায় হাঙ্গেরির উদ্দেশ্যে। এদিকে মার্টিন এক্স সিকিউরিটি নিয়ে কোথাও যাওয়ার জন্য বের হয়েছে। তারা যখন একটি টানেলের মধ্যে প্রবেশ করে তখন রে একটি গাড়ি নিয়ে তাদের গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ করে দেয় এবং মার্টিন এক্স সেই টানেলে আটকা পড়ে। একজন বডিগার্ড গাড়ি থেকে নামে। হঠাৎ করে রে একটি বন্দুক হাতে নিয়ে চলে আসে এবং মার্টিন এক্সের গাড়ির দিকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে, কিন্তু গাড়িটি ছিল বুলেট প্রুফ। এমন সময় পেছন থেকে একজন গার্ড রেকে গুলি করে এবং সে মাটিতে পড়ে যায়। তারা মনে করে সে মারা গেছে। কিছুক্ষণ পর রে জেগে ওঠে এবং সব বডিগার্ডদের একে একে মারতে থাকে। বডিগার্ডরা তাকে গুলি করে ঝাঁঝরা করে দেয়, কিন্তু তার কিছুই হয় না। এক পর্যায়ে সে সবগুলো বডিগার্ডকে মেরে ফেলে এবং মার্টিন এক্স দেখে তার শরীর থেকে ঝরে পড়া রক্তগুলো আবার তার শরীরে জোরে লেগে যাচ্ছে। এটা দেখে মার্টিন এক্স বুঝে যায় আরএসটি কোম্পানি তাকে খুন করার জন্য এখানে পাঠিয়েছে। রে মার্টিন এক্সের গাড়ির দিকে এগিয়ে যায় এবং গাড়ির দরজায় একজন মৃত বডিগার্ডকে গ্রেনেড সহ ব্লাস্ট করে দেয় আর গুলি করে গাড়ির গ্লাস ভেঙে ফেলে। গাড়ির ভেতর থেকে একজন তার মুখে গুলি করে, যার ফলে তার মুখের মাংসপেশি ছিন্ন ভিন্ন হয়ে যায়, আবার সাথে সাথেই জোড়া লাগতে থাকে। মার্টিন এক্স অনেক অনুরোধ করে তাকে না মারার জন্য, কিন্তু রে তাকে গুলি করে মেরে ফেলে এবং তার মিশন কমপ্লিট করে। পরবর্তীতে সে একটি গাড়ি নিয়ে একটি নির্দিষ্ট স্থানে চলে আসে যেখানে তার জন্য কেটি, জিমি এবং ট্রিপ অপেক্ষা করছিল তাকে আরএসটি কোম্পানিতে নিয়ে যাওয়ার জন্য। তারা সবাই একসাথে আরএসটি কোম্পানিতে ফিরে আসে। রে একটি টেবিলের ওপর শুয়ে থাকে এবং কিছুক্ষণের মধ্যেই সেখানে জিমি হাতে একটি প্যাড নিয়ে চলে আসে যেটা দিয়ে রেকে কন্ট্রোল করা হতো। জিমি তাকে মোটেও পছন্দ করতো না। জিমি রেকে সব সত্যি কথা বলতে থাকে, যেমন আরএসটির ইচ্ছামতো সে চলবে এবং সে যে তার স্ত্রীকে মার্ডার হতে দেখে সবই নকল। আমরা তোমাকে আবার নতুন করে আরেকজনকে খুন করার জন্য পাঠাবো। জিমি এসব কথা বলে কারণ কিছুক্ষণের মধ্যেই তার মেমোরি ডিলিট করে দেয়া হবে। জিমি সিস্টেম চালু করে দেয় এবং অটোমেটিক মেশিন তার শরীর থেকে ব্লাড সংগ্রহ করে এবং সেই ব্লাডে নতুন করে প্রোগ্রামিং শুরু করা হয় আরও একজনকে খুন করার জন্য। আসলে এখানে তাদেরকেই টার্গেট করে খুন করা হচ্ছে যারা পূর্বে আরএসটি প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিল। ডক্টর এমিল সে চায় না পূর্বে যারা আরএসটি কোম্পানিতে ছিল তারা কেউ বেঁচে থাকুক, কারণ সে জানতো তারা খুবই ইন্টেলিজেন্ট এবং তার প্রতিদ্বন্দ্বী। এবং আবার তাকে দেখানো হয় যে সে টেরোরিস্টদের মেরে জিম্মিকে উদ্ধার করে এবং তার স্ত্রীর সাথে সুন্দর সময় পার করে এবং তার স্ত্রীকে একজন ব্যক্তি মেরে ফেলে। সে বারবার একই স্বপ্ন দেখতে থাকে এবং একই স্বপ্নের মধ্যে বিভিন্ন লোক এসে তার স্ত্রীকে মেরে ফেলছে। সেই লোকগুলোকেই সে টার্গেট করে মারার জন্য। এরই মধ্যে সেই রুমে কেটি চলে আসে এবং ডক্টর এমিলকে জানায় তার এগুলো কিছুই পছন্দ হচ্ছে না, কারণ তাকে দিয়ে বারবার নির্দোষ ব্যক্তিদের মারা হচ্ছে। ডক্টর এমিল তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু কেটি কিছুই বুঝতে চায় না এবং সে রাগ করে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণের মধ্যে তাদের সকল প্রসেস শেষ হয়ে যায় এবং দেখানো হয় রে আবার ঘুম থেকে জেগে ওঠে এবং আবার তাকে ডক্টর এমিল তার বিষয়ে বলছে এবং তাকে ল্যাব দেখানো হচ্ছে। সে আবার কেটির সাথে সেই রুমে বসে ড্রিঙ্কস করছে এবং সেই মিউজিকটি আবার বেজে উঠছে এবং আবার তার স্ত্রীর খুনের কথা মনে পড়ে যায় এবং প্রতিশোধ নেওয়ার জন্য বের হয়ে যায়। ডক্টর এমিল আর ল্যাবের সবাই রে কি করছে তা দেখতে থাকে। রে আরএসটি সার্ভার ব্যবহার করে প্যারিসের নিক ব্যারিসের লোকেশন খুঁজে বের করে। নিক ব্যারিস ইতিমধ্যে জেনে গেছে যে তাকে মারার জন্য একজন আমেরিকান তার ঠিকানায় পৌঁছে গেছে। নিক ব্যারিস একজন গার্ডকে পাঠায় উইগেন্স নামের লোকটিকে নিয়ে আসার জন্য এবং আরএসটি অফিস থেকে তারা সবাই মিলে সেখানে কি হচ্ছিল তা দেখতে থাকে। রে সেখানে পৌঁছে গার্ডদের বলে যে সে নিক ব্যারিসকে খুন করতে এসেছে। তখন গার্ডরা তাকে গুলি করে এবং সে মৃত্যুর ভান করে শুয়ে পড়ে এবং সবাই মিলে তাকে ধরে নিয়ে যায় বাড়ির ভেতর। একজন গার্ড উইগেন্সকে নিক ব্যারিসের অফিসে নিয়ে আসে। উইগেন্স নিক ব্যারিসের সামনে একটি বক্স ওপেন করে। সেই বক্সটি দেখে আরএসটি প্রতিষ্ঠানের এমপ্লয়ি এরিক অবাক হয়ে যায়। সে উইগেন্সকেও চিনতে পারে। এরিক ডক্টর এমিলকে জানায় উইগেন্স খুবই ইন্টেলিজেন্ট, সে আমাদের এই টেকনোলজির ব্যাপারে তার অনেক জ্ঞান রয়েছে আর তার কাছে এটি হ্যাক করা কোনো বিষয়ই নয়। এই কথা শুনে ডক্টর এমিল ঘাবড়ে যায়। এর মধ্যে রে সেখানে জেগে ওঠে এবং সেই গার্ডদের একে একে মারতে থাকে। উইগেন্স বক্সটি ওপেন করে এবং রিমোটটি নিক ব্যারিসের হাতে দিয়ে সেখান থেকে চলে যায়। আর এই বক্সটি দেখে আরএসটি কোম্পানি খুবই চিন্তায় পড়ে যায় এবং এটাকে স্ক্যান করে দেখে যে এটা হচ্ছে ইএমপি অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক পালস ওয়েপন, যার মাধ্যমে রেকে সেখানে শাটডাউন করা সম্ভব। এই কথা শুনে ডক্টর এমিল আরও ঘাবড়ে যায়। রে একে একে সকলকে মারতে থাকে এবং নিক ব্যারিসের রুমের দিকে অগ্রসর হতে থাকে। নিক ব্যারিস সেই রিমোট কন্ট্রোলটি হাতে নিয়ে অপেক্ষা করতে থাকে। রে সকল গার্ডদের মেরে রুমে প্রবেশ করে এবং তাকে বলে, তুমি আমার স্ত্রীকে খুন করেছো।
নিক ব্যারিস বলে, তুমি এসব কি বলছো? তারা তোমাকে মিথ্যে বলছে এবং আমি এর কিছুই জানি না। রে একটি পিস্তল হাতে নেয় এবং নিক ব্যারিসের বুকে গুলি করে মেরে ফেলে। এদিকে উইগেন্সের হাতে আরেকটি রিমোট কন্ট্রোল ছিল যা সে চালু করে দেয়, যার ফলে রের শরীরে থাকা সকল মাইক্রোচিপ কাজ বন্ধ করে দেয় এবং সে সেখানেই অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যায়। আরএসটি কোম্পানির সাথে তার সকল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। উইগেন্স তার অফিসে রেকে ইলেকট্রিক শকের মাধ্যমে চার্জ দিয়ে তাকে জাগিয়ে তোলার চেষ্টা করছে। কিছুক্ষণ পর রে জেগে ওঠে। রে তার পরিচয় জানতে চায়। উইগেন্স জানায়, আমি উইগেন্স আর আমার সুপার পাওয়ার হলো কোডিং করা। রে এই মুহূর্তে আরএসটি কোম্পানির কন্ট্রোলে নেই। সে উইগেন্সকে জানায়, আমি দেখি আমার স্ত্রীকে প্রত্যেকবার ভিন্ন ভিন্ন ব্যক্তি এসে খুন করছে। উইগেন্স তাকে বোঝায় যে আরএসটি কোম্পানি তাকে কৌশলে ব্যবহার করছে যাতে সে ডক্টর এমিলের প্রাক্তন সহযোগীদের হত্যা করতে পারে। তারা বুঝতে পারে যে আরএসটি তাদের ব্যক্তিগত কারণে রেকে দিয়েই সেই লোকগুলোকে খুন করছে। রে সেখান থেকে চলে যেতে চায়, তাকে উইগেন্স আটকায় এবং বলে, তুমি যদি এখান থেকে চলে যাও তাহলে আরএসটি কোম্পানির লোকেরা আবার তোমাকে নিয়ে যাবে এবং তোমাকে দিয়ে আমাকেই খুন করাবে। রে তার হাত কেটে তার শরীরের রক্ত একটি জারের মধ্যে রাখে। উইগেন্সকে দিয়ে বলে, তুমি খুঁজে বের করতে পারবে এগুলো কিভাবে কাজ করে। তখন উইগেন্স বলে, এগুলো আমার কাছে কোনো বিষয়ই নয়। রে রুম থেকে বের হয়ে যায় এবং তার হাতে একটি স্যাটেলাইট ফোন এবং পুরনো মডেলের একটি গাড়ি দিয়ে বলে এগুলো নিয়ে যাওয়ার জন্য, কারণ এগুলো আনট্রেসেবল। রে রওনা হয়ে যায় তার স্ত্রীকে খোঁজার জন্য। আরএসটি কোম্পানি ইতালিতে ট্র্যাকিং এর মাধ্যমে একটি স্যাটেলাইট মুভমেন্ট শনাক্ত করে। ডক্টর এমিল এই ইনফরমেশনটি জিমিকে পাঠিয়ে দিয়ে বলে তাকে অনুসরণ করতে। জিমি এবং ট্রিপ রওনা হয়ে যায় সেই লোকেশনের উদ্দেশ্যে। রে জিনার লোকেশনে চলে আসে এবং দরজা নক করে। জিনা দরজা খুলে রেকে দেখে অবাক হয়ে যায় এবং দুজনকে জড়িয়ে ধরে। রে বলে, আমি ফিরে এসেছি তোমার কাছে। একথা শুনে জিনা কিছুটা অবাক হয়ে যায়। জিনা কিছু বুঝতে পারে না। সে রেকে বলে, তুমি কি ঠিক আছো? এর মধ্যে সেখানে জিনার বাচ্চা চলে আসে এবং রে বুঝতে পারে জিনা বিবাহিতা। রে জিনাকে জিজ্ঞেস করে, তোমার সাথে লাস্ট আমার কবে দেখা হয়েছিল? তখন জিনা তাকে জানায় 5 বছর আগে। এটা শুনে রে খুবই অবাক হয়ে যায় এবং সে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। রে গাড়িতে করে যাচ্ছিল, ঠিক উল্টো দিক থেকে জিমির গাড়িটি তার গাড়িকে প্রচণ্ড জোরে ধাক্কা দেয়। রে গাড়ি থেকে পড়ে যায় এবং সে তাদের কাছ থেকে দূরে পালিয়ে যেতে থাকে। জিমি এবং ট্রিপ তার পিছু নেয়। রে খুব দ্রুত দৌড়াতে থাকে। জিমি এবং ট্রিপ তার পিছনে দৌড়াতে থাকে তাকে ধরার জন্য। রে দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়ি থেকে বন্দুক নিয়ে জিমির দিকে গুলি করতে থাকে এবং রে আবার দৌড়াতে থাকে। জিমি তাকে গুলি করতে যাবে এমন সময় রে তাকে ধাক্কা দিয়ে রাস্তার উপর পড়ে যায় এবং একটি গাড়ি তাদের দুজনের উপর দিয়ে চলে যায়। এতে জিমির 2 পা ভেঙে যায়। রে তার মাথায় আঘাত পায় এবং তার ক্ষতস্থান দ্রুত ভালো হয়ে যেতে থাকে। ট্রিপ তার পেছনে একটি মেশিন ইনজেক্ট করে, তাতে আরএসটি কোম্পানির সাথে সংযোগ স্থাপন হয় এবং তাকে সেখানেই সাথে সাথে শাটডাউন করে দেওয়া হয়। ডক্টর এমিল কেটিকে বলে, তুমি উইগেন্সের কাছে যাও, তাকে এখানে ধরে নিয়ে আসো। কিন্তু কেটি এতে কোনোভাবেই রাজি হয় না এবং সে সেখান থেকে চলে যেতে চায়। কিন্তু ডক্টর এমিলের হাতে কেটির উপর সম্পূর্ণ কন্ট্রোল ছিল, তাই তার শ্বাস প্রশ্বাস বন্ধ করে দেয় আর তাকে বলে তার কথার যেন অবাধ্য না হয়। কেটি উইগেন্সের ছবিটা দেখে এবং সেই রুম থেকে বের হয়ে যায়। কেটি একটি নির্দিষ্ট স্থানে দাঁড়িয়ে থাকে এবং সেই সময় উইগেন্স সেই পথ দিয়ে যাচ্ছিল। এমন সময় কেটি তাকে জিজ্ঞেস করে, তোমার কাছে কি লাইটার আছে? তখন উইগেন্স খুশি হয়ে তার দিকে লাইটারটা এগিয়ে দেয়। কেটি তার মুখের দিকে ধোঁয়া দিতেই উইগেন্স অজ্ঞান হয়ে পড়ে যায় এবং তার সাথে থাকা বডিগার্ডদের মেরে কুপকাত করে ফেলে এবং সে উইগেন্সকে নিয়ে চলে যায়। সিন শিফট হয় এবং দেখানো হয় রে একটি বড় রুমে দাঁড়িয়ে আছে এবং তার পেছনে ডক্টর এমিল দাঁড়িয়ে আছে। ডক্টর এমিল জানায়, এটি নিউরাল স্পেস, তোমার সাথে কিছু প্রাইভেট কথা বলার জন্য আমি এসেছি। ডক্টর এমিল প্রোগ্রামের মাধ্যমে মুহূর্তে সেখানের দৃশ্য পরিবর্তন করে ফেলে। এটা ছিল সেই দৃশ্য যেখানে তার স্ত্রীকে নিয়ে সুন্দর সময় পার করত। রে ডক্টর এমিলকে বলে, তুমি বারবার আমাকে ব্যবহার করছো বিভিন্ন মানুষকে খুন করার জন্য। ডক্টর এমিল বলে, আমি তোমাকে পাঠাইনি, তুমি নিজেই এটা পছন্দ করো, কারণ তুমি যুদ্ধকে ভালোবাসো, তাই যুদ্ধে যাওয়ার জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছিলে। এবং আরও বলে, এই পৃথিবীতে তোমার আর কেউ নেই, এখানে তুমি প্রতিদিন একজন জিমিকে উদ্ধার করছো এবং তোমার ওয়াইফের সাথে রাত্রি যাপন করছো এবং সকালে ঘুম থেকে উঠছো, এর থেকে বেস্ট আর কিছুই হতে পারে না। তখন রে রেগে গিয়ে বলে, আমি হলাম তোমার বেস্ট ভার্সন, এখানে আমার কোনো কিছুই নেই। রে বলে, তুমি আর আমাকে কন্ট্রোল করতে পারবে না, আমি তোমাকে খুঁজে বের করবই এবং আমি তোমাকেই শেষ করে ফেলবো। এই কথা শুনে ডক্টর এমিল সেখানে তার সাথে কথা বলা শেষ করে দেয়। কেটি আরএসটি এর নিয়ন্ত্রণ থেকে নিজেকে মুক্ত করতে এবং কর্পোরেশনকে ধ্বংস করার জন্য উইগেন্সের সাহায্য চাওয়ার পর
সে আরএসটিতে ফিরে আসে। সে ল্যাবে চলে আসে এবং ডক্টর এমিলকে মিথ্যা বলে যে উইগেন্স পালিয়ে গেছে, কারণ এরিক তাকে ট্র্যাকিং করছিল এবং সে জেনে যায় আমি তার পিছু নিয়েছি। কেটি দেখে সবকিছু আবার নতুন করে প্রস্তুত করা হচ্ছে উইগেন্সকেই মারার জন্য। তারা সবকিছু সেট করছিল। এমন সময় কেটি সেই নিউরাল স্পেস রুমে চলে আসে রের সঙ্গে কথা বলার জন্য, যেখানে রে একটা মিশনে ছিল। এর মধ্যে ডক্টর এমিল বুঝে যায় কেটি তার সঙ্গে কথা বলতে গেছে এবং সেদিকে ছুটে যায়। সেখানে রে দেখে কেটি তার সামনে দাঁড়িয়ে আছে এবং তাকে বলে আমি তো তোমাকে চিনি, তুমি এখানে কি করছো? কেটি বলে এটা আমার অনেক আগেই করা উচিত ছিল। সে সাথে সাথে একটি সুইচে চাপ দেয় এবং আরএসটি কোম্পানির বিল্ডিং এর নিচে গাড়িতে থাকা উইগেন্স হ্যাক করার পারমিশন পেয়ে যায়। উইগেন্স সবকিছু হ্যাক করতে থাকে এবং রে এর সামনে সবকিছু উধাও হয়ে যেতে থাকে। কিছুক্ষণ পর এরিক দেখে রে তার টেবিলে উঠে বসে গেছে এবং তার দিকে চেয়ে আছে। এদিকে কেটির রুমে ডক্টর এমিল চলে আসে এবং তাকে বলে তুমি এটা করতে পারো না, এবং কেটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং ডক্টর এমিল তার শ্বাস প্রশ্বাস বন্ধ করে দিয়ে তাকে মেরে ফেলতে চায়, কিন্তু কোনো কাজ হয় না, কারণ কেটি তার কন্ট্রোল নিজের হাতে নিয়ে গেছে এবং সে তার দিকে একটি স্মোক বোম ছুঁড়ে মারে। এতে পুরো রুম ধোঁয়ায় ছেয়ে যায় আর কেটি সেই রুম থেকে চলে যায়। জিমি এবং ট্রিপ প্রস্তুতি নিতে থাকে রেকে মারার জন্য। উইগেন্স কেটির সাথে কথা বলে এবং তাকে বুঝিয়ে দেয় তাকে কি করতে হবে। কেটি স্মোক বোম নিয়ে সার্ভার রুমের দিকে এগিয়ে যায় এবং একটি ছোট মাইক্রোবোম সেখানে ফেলে দেয় এবং দরজা বন্ধ করে দেয়। আর কিছুক্ষণের মধ্যেই পুরো সার্ভার রুমে আগুন লেগে যায় আর সবকিছু ধ্বংস হয়ে যায়। এদিকে রে আর জিমি মুখোমুখি হয় এবং তাদের মধ্যে মারামারি শুরু হয়। রে তাকে নিয়ে লিফটের দরজা ভেঙে লিফটের উপরে পড়ে যায় এবং সেখানে তাদের মধ্যে তুমুল ফাইট শুরু হয়। এর মধ্যে ট্রিপ সেখানে চলে আসে এবং রে দুজনের সাথেই ফাইট করতে থাকে। একসময় জিমি রেকে লাথি দিয়ে লিফটের নিচে ফেলে দেয়। অন্য একটি লিফটে করে রে উপরের দিকে উঠে আসে এবং জিমি আবার তার দিকে এগিয়ে যায়। রে পেছন থেকে এসে জিমির গলা চিপে ধরে। জিমি রেকে দেয়ালের সাথে জোরে ধাক্কা দেয় এবং রে অনেক উপর থেকে লিফটের উপরে পড়ে যায় এবং লিফটটি ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে ট্রিপ এবং রে লিফটের কিছু অংশ ধরে ঝুলে থাকে। জিমি সেখানে চলে আসে এবং লিফটের তারটি ছিঁড়ে ফেলতে থাকে যাতে রেকে উপর থেকে ফেলে মেরে ফেলতে পারে। এমন সময় ট্রিপ তার হাত ফসকে নিচে পড়ে যায় এবং সে মারা যায় এবং রে শরীরের সমস্ত শক্তি খাটিয়ে জোরে লাফ দিয়ে জিমিকে এক হাতে ধরে ফেলে এবং আরেক হাতে সেই লিফটের তারটি ধরে ফেলে আর তারা দুজন নিচে পড়তে থাকে। এখানে আমরা দেখতে পাই দুর্দান্ত এক ফাইটিং, যেখানে রে তার শরীরের সমস্ত শক্তি ব্যবহার করে জিমিকে আঘাত করে এবং তারা দুজনেই নিচে পড়ে যায়। এতে জিমি সেখানেই মারা যায়। ডক্টর এমিল এরিককে নিয়ে সেখান থেকে চলে যাওয়ার জন্য গাড়িতে ওঠে। রে জিমির একটি হাত তার গাড়ির দিকে সজোরে ছুঁড়ে মারে, এতে গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে যায়। তখন ডক্টর এমিল গাড়ি থেকে নেমে আসে এবং চিৎকার করে তাকে বলতে থাকে আমি সবকিছু পুনরায় তৈরি করতে পারবো এবং তোমাকেও আমি পুনরায় তৈরি করতে পারবো, কিন্তু তুমি আমাকে ছাড়া কোনো কিছুই করতে পারবে না। রে ডক্টর এমিলের দিকে অগ্রসর হয়। এটা দেখে ডক্টর এমিল তার গাড়ি থেকে একটি শটগান বের করে এবং রেকে গুলি করে, কিন্তু রে সেই গুলিটা তার হাত দিয়ে ধরে ফেলে এবং তার হাতেই সেই গুলিটা ব্লাস্ট হয়ে যায়। তার দুই হাত এবং শরীরের কিছু অংশ ছিন্ন ভিন্ন হয়ে যায়। সেই শরীরের বিভিন্ন অংশ আবার জোড়া লাগতে থাকে। উইগেন্স দেখে তার এনার্জি লেভেল খুবই কমে গেছে এবং কেটিকে জানায় সে যদি একবার বন্ধ হয়ে যায় তাহলে তাকে জাগিয়ে তোলা খুবই কঠিন। রে ডক্টর এমিলের দিকে এগিয়ে যায়। ডক্টর এমিল আবার তাকে আরেকটি গুলি করে এবং রে সেই গুলিটি তার শরীরের ন্যানাইটের মাধ্যমে ধরে ফেলে এবং ডক্টর এমিলের সামনে চলে আসে এবং বলে আমি বলেছিলাম তোমাকে আমি খুঁজে বের করব এবং তোমাকে মেরে ফেলবো। এই বলে সেই শটগানের গুলিটি নিচে ফেলে দেয় এবং সেখানেই ব্লাস্ট হয়ে ডক্টর এমিল মারা যায়। সিন শিফট হয়, দেখানো হয় রে ঘুম থেকে আবার জেগে উঠেছে এবং তার সামনে উইগেন্সকেও দেখতে পেয়ে সে খুবই খুশি হয় এবং উইগেন্সও খুশি হয় কারণ তার সবকিছু মনে আছে। এই দেখে উইগেন্স জানায় কেটি তোমার জন্য অপেক্ষা করছে। সে গাড়ি থেকে নেমে কেটির কাছে যায় এবং তার সাথে কিছুক্ষণ কথা বলে আর তারা একসাথে রওনা দেয় নতুন গন্তব্যে। আর এখানেই শেষ হয় এই মুভির কাহিনী। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।